রাধে রাধে। আপনারা দেখবেন স্ক্রিনটা দেখা যায় কি না, স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আগে দাদা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তা আমি এরকম একে একে ধরবো। হ্যাঁ, নমস্কার। আমি একে একে ধরবো। আপনারা এখানে যারা যারা আছেন আপনাদেরকে একজন একজন করে আমি জিজ্ঞেস করব, আপনারা একটু বলবেন, ঠিক আছে? এবং আপনাদের যে সকল ভুলগুলো হবে সেই ভুলগুলো আমি সংশোধন করে দেবো, এতে করে বাকি যারা আছেন আপনাদেরও শেখা হয়ে যাবে, ঠিক আছে? এখানে প্রায় আমি 35টার মতো শব্দ দিয়েছি। এই শব্দগুলো যদি ভালো করে বুঝে ফেলেন, শব্দগুলোর উচ্চারণগুলো ভালো করে বুঝে ফেলেন, তাহলে কিন্তু গীতা পড়ার ক্ষেত্রে আপনাদের শুদ্ধ উচ্চারণে কোনো সমস্যা হবে না, অনেক সুবিধা হবে। তা প্রথমে আরম্ভ করি। আচ্ছা, নমিতা রয় আছেন? নমিতা রায়? হ্যাঁ, আচ্ছা, আপনি দুই নম্বর। হ্যাঁ, দুই নম্বর শব্দটা আপনি উচ্চারণ করেন। 2 নম্বর শব্দ। পরীক্ষা। আচ্ছা, তারপরে 7 নম্বর। ব্রাহ্মণ। কোনটা করেছেন? কত নম্বরটা করেছেন? ভগবান। আচ্ছা, ভগবান বলেছেন না? ভগবান। আচ্ছা, আরো কয়েকজনকে ধরাই। লিটন আছেন? জি আছি। আচ্ছা, আমরা যেন আজ্ঞে বলি, ঠিক আছে? জি না বলে আজ্ঞে যেন বলি। আচ্ছা, আপনি বলেন, আপনি 7 নম্বরটা বলেন। 7 নম্বরটা বলেন। ভগবান। আচ্ছা, ভগবান। আচ্ছা, ভগবান কেন বললেন বলেন তো? এখানে এই বর ওখানে বটা হলো গিয়ে কোন ধরনের ব? বটা হলো অন্তস্থ ব, ঠিক না? হ্যাঁ, অন্তস্থ ব থাকলে আমরা কি ওয়া হিসেবে উচ্চারণ করব, ভগবান। ভগবান। ভগবান উচ্চারণ করব, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা, ঠিক আছে, এটা হয়েছে, পরীক্ষা হয়েছে, ঠিক আছে। তারপরে যেটা ভুল করেছেন আগের জন, ভগবান বলেছেন, এটা ভগবান হবে না। আমরা সবসময় গীতা পড়ার ক্ষেত্রে যতগুলো ব পাবো সবগুলো বকে ওয়া হিসেবে উচ্চারণ করব, ওয়া, ঠিক আছে? শুধুমাত্র যে সকল বয়ের ক্ষেত্রে আমরা এরকম রিকার পাবো, রফলা পাবো বাংলার ক্ষেত্রে, এই সকল বগুলোকে আমরা বয়ের মতো উচ্চারণ করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা, রণবীর মণ্ডল। আচ্ছা, আপনি করেন, 3 নাম্বারটা বলেন। 3 নম্বর শব্দটা বলেন, 3 নম্বর শব্দটা উচ্চারণ করেন। বৃক্ষ। আচ্ছা, কারণ ক্ষীয় আছে সেজন্য বৃক্ষ। 1 নম্বর শব্দটা উচ্চারণ করেন। শ্রেয়। আচ্ছা, শ্রেয়হম না। তা এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, এই দেখুন, এটা কিন্তু কি লুপ্ত। এখানে দেখুন, একটা হয়ের উপরে মাত্রা নেই আর একটা হয়ের উপরে মাত্রা আছে। সবাই খেয়াল করবেন, মিউট রাখবেন। এখানে দেখুন, দুইটা হ আছে, একটা হয়ের উপরে মাত্রা নেই মানে অর্ধ মাত্রা আছে, আর একটা হয়ের উপরে পূর্ণরূপে মাত্রা আছে। একটা হয় এইভাবে আছে, ঠিক না? আরেকটা হ পূর্ণরূপে আছে, এরকম মাত্রা। তা যে হয়ের উপরে পূর্ণ মাত্রা আছে 2 নম্বর হটা, সেটা পূর্ণরূপে হ উচ্চারণ হবে। আর আগে যে হটা আছে মাত্রাহীন হ, এটাকে লুপ্ত অ বলা হয়ে থাকে। এবার লুপ্ত অ এর উচ্চারণটা কীরকম হয়? লুপ্ত অ এর উচ্চারণটা মূলত আগের যে স্বরটা থাকবে সেই আগের স্বরটাকে একটু টান দিলেই আমরা একটা অ এর মতো উচ্চারণ চলে আসে, অর্থাৎ শ্রেয়হম। অর্থাৎ এই যে শ্রেয় উচ্চারণ করার সাথে সাথে অটা চলে আসতেছে, এবং সেই অটাই আমাদেরকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে। শ্রেয়োহম, ঠিক আছে? শ্রেয়োহম। এখন আলাদা আলাদা করে অটাকে পূর্ণ উচ্চারণ করা যাবে না। শ্রেয় অহম, এরকম অহমটা উচ্চারণ করা যাবে না, একসাথে উচ্চারণ করতে হবে, শ্রেয়োহম, ঠিক আছে? তাহলে রণবীর মণ্ডল 4 নম্বরটা বলেন তো, তাহলে কিরকম উচ্চারণ হবে?
গত পিবা কি হবে আবার গত বলুন। পিবা হ্যাঁ, এই ক্ষেত্রে আগের শব্দটাকে, হ্যাঁ আগের শব্দটাকে টান দিতে হবে, টান দিলেই ও চলে আসবে। গত পিবা, গত পিবা, ঠিক আছে। গত, এই যে গত, হ্যাঁ গত উচ্চারণ করার সাথে সাথে ও চলে আসলো। গত, গত পিওয়া, গত পিওয়া, বোঝা গেল। আর এই বটা হলো অন্তস্থ ব, অন্তস্থ ব হওয়ার জন্য পিওয়া উচ্চারণ হবে, পিওয়া। সংস্কৃত ভাষায় দুই ধরনের ব আছে, একটা হলো অন্তস্থ ব, অন্তস্থ বটাকে এরকম লেখা হয়, আর বর্গীয় বটাকে এইভাবে লেখা হয়, ঠিক আছে। এই দুই ধরনের ব থাকে। আপনাদেরকে আমি যে গীতার কথা বলেছি সেই গীতার মধ্যে কিন্তু এই যে দেবনাগরী লিপি, সংস্কৃত দেবনাগরী লিপিতেও লেখা আছে শ্লোকটা, আর বাংলাতেও লেখা আছে। এটা কি আপনারা পেয়েছেন গীতার মধ্যে? আপনাদেরকে যে গীতা আমি পড়াই, জি দাদা। আচ্ছা আচ্ছা, আপনারা একটু মিউট রাখবেন, হ্যাঁ শব্দ হয়। বলছি আপনাদেরকে যে গীতাটা আমি পড়াই সেই গীতার মধ্যে, সেই গীতাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কোথায় গেল, হ্যাঁ এই যে গৌড় গীতা, এই গৌড় গীতা মনে করেন যে কোনো একটা অধ্যায়, চতুর্থ অধ্যায় দেখলাম, ঠিক আছে। এই দেখুন এখানে মূলত এই দেখুন একদম একদম উপরে দেখুন একদম সংস্কৃতভাবে লেখা, সংস্কৃত যে দেবনাগরী লিপিতে শ্লোকটা লেখা, আর এগুলো হলো বাংলা অক্ষর দিয়ে লেখা, ঠিক না। তা দেখুন সংস্কৃত ভাষায় কিন্তু দুই ধরনের ব ব্যবহার করা হয়, একটা হলো অন্তস্থ, আচ্ছা আমি কালারটা বদলাই, একটা হলো অন্তস্থ ব, এইভাবে লেখা হয় অন্তস্থ ব, এইভাবে, ঠিক আছে। আর আরেকটা হলো বর্গীয় ব, এইভাবে লেখা হয়, বর্গীয় বটাকে এইভাবে লেখা, অর্থাৎ পেট কাটা বইয়ের মতো লেখা হয়, অর্থাৎ এটা হলো বর্গীয় ব, এটা হলো বর্গীয় ব, এটা এইভাবে। অর্থাৎ এইভাবে কোনো একটা ব যদি আমরা এই দেবনাগরী লিপিতে পাই তাহলে সেটা হবে বর্গীয় ব, অর্থাৎ সেটাকে বয়ের মতোই উচ্চারণ করতে হবে। আর যদি এরকম পাই, অর্থাৎ এরকম 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 কোনো ব যদি পাই যেটার মধ্যে পেট কাটা নয়, এরকম পেট কাটা যদি থাকে তাহলে সেটা বর্গীয় ব, আর পেট কাটা না থাকলে সেটা অন্তস্থ ব, সেটাকে ওয়া হিসেবে উচ্চারণ করতে হয়। অর্থাৎ বর্গীয় ব এবং অন্তস্থ বয়ের মধ্যে মূল যে পার্থক্য সেটা হলো বর্গীয় বটাকে ঠোঁট লাগিয়ে উচ্চারণ করতে হয়, অর্থাৎ এটা হলো একটা অষ্টবর্ণ, ঠিক না, অর্থাৎ ঠোঁট লাগিয়ে উচ্চারণ করতে হয়। ব, ব, নর্মালি ব উচ্চারণের ক্ষেত্রে দুইটা ঠোঁট লাগাতে হয়, একটা একটার সাথে ঠোঁট লাগাতে হয়, অর্থাৎ ব। আর যখন আমরা অন্তস্থ ব উচ্চারণ করব তখন আমাদেরকে ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করতে হবে, অর্থাৎ ওয়া, অর্থাৎ ব উচ্চারণ করব ঠিকই, তবে ঠোঁট না লাগিয়ে, ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করার চেষ্টা করুন। এখানে কে আছেন, কেউ একজন চেষ্টা করুন দেখি, ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণের চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ ওয়া, ওয়া, হ্যাঁ এই ওয়া উচ্চারণটা হবে, অর্থাৎ আমি ব উচ্চারণ করব ঠিকই তবে ঠোঁট না লাগিয়ে, এটাই হলো অন্তস্থ বয়ের উচ্চারণ। আপনাদের একে একদম দেবনাগরী ভাষায় সংস্কৃত ভাষার লেখাটা একটু দেখাই। এই যে দেখুন, এই যে শ্রী, এটা এটা তালবস্য, শ্রী ভগবান, এই যে দেখুন ভগবান, এই যে অন্তস্থ ব, এই যে এইভাবে লেখা হয়েছে, অন্তস্থ বটাকে এইভাবে লেখা হয়েছে, সুতরাং এটাকে ওয়া হিসেবে উচ্চারণ করতে হবে, ভগবান। তারপরে উবাচ আছে না, বা ভগবান উবাচ, এটাকে ওই যে অন্তস্থ ব লেখা হয়েছে। আবার দেখুন আমি কি বলেছিলাম, বাংলাতে বর্গীয় ব বোঝার জন্য যে সকল বয়ের নিচে রফলা থাকবে, রিকার থাকবে, এগুলো হলো বর্গীয় ব। কিন্তু সংস্কৃত ভাষা আরও সহজভাবে, দেবনাগরী লিপিতে আমরা আরও সহজভাবে বর্গীয় বটাকে চিনতে পারি। এই যে দেখুন এখানে দুইটা ব আছে, ঠিক আছে, অর্থাৎ এই কবে আব্রাবিত, এই যে কবে আব্রাবিত শব্দটাকে এই যে এইভাবে লেখা হয়, ঠিক আছে। কবে ব্রবিত, ব্রবিত, এই যে ব্রবিত শব্দটা, এই যে এই শব্দটা হলো ব্রবিত শব্দ, ব্রবিত, ব্রবিত, ব্রবিত শব্দটা লেখা হয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে এখানে দেবনাগরী লিপিতে হিন্দি ভাষার অক্ষর। তা দেখুন এই যে ব্রবিত শব্দটা, এই ক্ষেত্রে দুইটা ব আছে এখানে, একটা ব হলো এইভাবে লেখা হয়েছে, একটা ব এইভাবে লেখা হয়েছে, এরকম পেট কাটা দিয়ে নিচে এইভাবে কি, এইভাবে একটা রফলা দেওয়া হয়েছে, এটা হলো কি বর্গীয় ব। আর এই যে একটা ব দেখতে পাচ্ছেন, এটা হলো অন্তস্থ ব, অন্তস্থ বটাকে এইভাবে লেখা হয়েছে। অর্থাৎ এই দেখুন যে বয়ের নিচে রফলা আছে সেটা বর্গীয় ব রূপে উচ্চারিত হবে, ব্র উচ্চারণ হলো। আর যে বটা নর্মালি থাকে সেটাই দেখুন কি এইভাবে উচ্চারণ হয়েছে, অর্থাৎ ব্রাউইথ, ব্রাউইথ, এইভাবে, বোঝা গেল। এরকম আমরা সংস্কৃত অক্ষর দেখে থেকেও আমরা অন্তস্থ ব এবং বর্গীয় ব বুঝতে পারি।
ঠিক আছে, সবসময় যে বাংলায় এরকম রফলা থাকলেই যে বর্গীয় ব হবে এরকম না, মাঝে মধ্যে বফলা না থাকলেও কিন্তু বর্গীয় বয়ের মতো উচ্চারিত হয়। সেটা বোঝার জন্য আমাদেরকে এই সংস্কৃত লেখাটা খেয়াল রাখতে হবে, কারণ বাংলা ভাষায় তো বর্গীয় ব অন্তস্থ ব আলাদা আলাদা করে নেই। বাংলা ভাষায় বর্গীয় ব এবং অন্তস্থ ব দুইটাকেই সাধারণ বয়ের মতো লেখা হয়, যার ফলে আমরা বুঝতে পারি না কোনটা বর্গীয় ব উচ্চারণ করব আর কোনটা অন্তস্থ ব উচ্চারণ করব। তা সেটা বোঝার জন্য আমাদেরকে এই গীতার মধ্যে এই যে সংস্কৃত যে হিন্দি লেখাটা আছে বা দেবনাগরী লিপি যেটা আছে এটা লক্ষ্য রাখতে হবে। যে সকল বয়ের আমরা এরকম পেট কাটা পাবো, এভাবে পেট কাটা পাবো, সেটা হবে সেটা বর্গীয় ব রূপে উচ্চারণ হবে। আর যে বটা এরকম কি কোনো রকম পেট কাটা থাকবে না, এটাকে অন্তস্থ ব হিসেবে উচ্চারণ করব। উদাহরণস্বরূপ এই ব্রবিত শব্দটাই আপনারা দেখতে পারেন। তারপর আরেকটা শব্দ দেখাই, এই যে দেখুন বহুনী, এই যে এই বহুনী শব্দটাকে এই যে দেবনাগরী লিপিতে এইভাবে লেখা হয়। ঠিক আছে, তা দেখুন এই যে এই বটা, এই বয়ের নিচে কিন্তু কোনো রফলাও নেই, রিকারও নেই, কিন্তু তাও এটাকে বর্গীয় ব উচ্চারণ করতে হবে, কারণ এই দেখুন সংস্কৃত ভাষায় এটাকে এইভাবে লেখা হয়ে থাকে। দেবনাগরী লিপিতে এটা বর্গীয় ব হিসাবেই লেখা হয়, কিন্তু বাংলাতে বোঝার কোনো উপায় নেই বাংলাতে, ঠিক না? কারণ বাংলাতে বর্গীয় বটাকে অন্তস্থ ব দিয়ে আমরা লিখে ফেলি। 2000 সালের আগে দুইটা ব ছিল বাংলা ভাষায়, বর্গীয় ব এবং অন্তস্থ ব দুইটাই বাংলা ভাষাতে ছিল। কিন্তু 2000 সালে এসে বাংলা একাডেমি কি করেছে, তারা দুইটা অক্ষর বাদ দিয়ে দিয়েছে, একটা স্বরবর্ণ থেকে একটা অক্ষর বাদ দিয়েছে, ব্যঞ্জন বর্ণ থেকে একটা অক্ষর বাদ দিয়েছে। যার ফলে আমাদের স্বরবর্ণ আগে 12টা ছিল, এটাকে ঈশ্বরচন্দ্রীয় স্বরবর্ণ বলা হতো, সেটা এখন 11টা হয়ে গিয়েছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ আগে ছিল 40টা, সেটা থেকে একটা ব্যঞ্জন বর্ণ অর্থাৎ অন্তস্থ বটাকে বাদ দেওয়ায় 39টা ব্যঞ্জন বর্ণ হয়ে গিয়েছে। ঠিক আছে, স্বরবর্ণ ছিল এরকম রসল্লি নামে একটা বর্ণ ছিল, রসল্লি বলা হতো, এরকম নয়ের মতো ছিল। ঠিক আছে, এরকম নয়ের মতো একটা অক্ষর ছিল স্বরবর্ণতে। আচ্ছা, তা যেটা বলছি যে এই যে বহুনী শব্দটার ক্ষেত্রে দেখুন, আমরা নর্মালি আমরা যদি বলি তাহলে আমরা ওয়া উচ্চারণ করে ফেলতাম, ঠিক না? কিন্তু ওয়া উচ্চারণ করা যাবে না এই ক্ষেত্রে বর্গীয় বই উচ্চারণ করতে হবে, বহুনী উচ্চারণ করতে হবে। কেন? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি দেবনাগরী লিপিতে এটা পেট কাটা ব লেখা আছে। আপনারা কি সবাই বুঝতে পারছেন? দেখা যায়? আচ্ছা, তাহলে আমি আপনাদের এই অন্তস্থ এবং বর্গীয় ব বুঝার বা চেনার উপায়টা দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা একদম স্পষ্টভাবে বুঝতে পারেন যে আমি কোন জায়গাতে ওয়া উচ্চারণ করব আর কোন জায়গাতে ব উচ্চারণ করব। সেজন্য আপনারা এই মূল যে সংস্কৃত লেখাটা আছে এটা লক্ষ্য রাখবেন। যখনই দেখবেন যে এরকম পেট কাটা ব আছে তখন ব উচ্চারণ করবেন, আর যখন দেখবেন যে এরকম পেট কাটা ব নেই, অন্তস্থ ব আছে। এটা তো আমাদের হিন্দি ভাষীতে, সংস্কৃত ভাষীতে গীতাটা নেই। হ্যাঁ হ্যাঁ, তার জন্য নিয়মে হলো গিয়ে আপনি এই একদম সংস্কৃত এই দেবনাগরী লিপি ভালো করে শিখবেন, সংস্কৃত ভাষাটা শিখবেন, ঠিক আছে? তারপরে আপনি এরকম গীতাটা মানে এই দেবনাগরী লিপি দিয়ে আসলে নিয়মে গীতাটা পড়বেন, এটা হলো নিয়ম। ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে বাংলা অক্ষর দিয়ে আমরা পড়ে ফেলি। যারা মুসলিমরা যারা আছে তারা কিন্তু একদম আরবি হরফে কিন্তু তারা ওদের কোরআনটা কিন্তু পড়ে, তারা কিন্তু এরকম বাংলা অক্ষর দিয়ে কিন্তু তারা কোরআন পড়ে না। তারা তাদের যে আরবি যে অক্ষরগুলো আছে না, সেই অক্ষরগুলো তারা ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে শেখায়, বা বাড়িতে তারা কোরআনের জন্য আলাদা একজন টিচার রাখিয়ে আরবি হরফগুলো শেখায়, আরবি অক্ষরগুলো শেখায় বাচ্চাদের। তারপর তারা সেই আরবি অক্ষর দিয়ে তারা এগুলা পড়ে। ঠিক সেভাবে আমাদেরও উচিত আসলে এই দেবনাগরী লিপিটা ভালো করে শেখা, যেন একদম দেবনাগরী লিপিটা দেখে দেখে যেন আমরা পড়তে পারি। ঠিক আছে, কারণ অনেক শব্দ আছে আমরা বাংলায় একরকম উচ্চারণ করি কিন্তু সংস্কৃতে আরেক রকম। মনে করুন যে এই যে দন্তস্বটাকে সংস্কৃত ভাষায় স উচ্চারণ করা হয়, কিন্তু বাংলা ভাষায় আমরা স উচ্চারণ করে ফেলি। তারপরে এই যে অন্তস্থ বটাকে ওয়া হিসেবে উচ্চারণ করা হয়, আমরা বাংলা ভাষায় বয়ের মতোই সবগুলা বকে বর্গীয় বয়ের মতোই উচ্চারণ করে ফেলি। সেজন্য আমাদেরকে দেবনাগরী লিপির গুলা ভালো করে শিখতে হবে, জানতে হবে, এবং ওগুলোর উচ্চারণও শিখতে হবে। দেবনাগরী লিপি এবং বাংলা ভাষার লিপিগুলোর উচ্চারণ একরকম হয় না, দেবনাগরী লিপির উচ্চারণটা একটু ভিন্ন। ঠিক আছে, মনে করেন যে অন্তস্থ বটাকে ওয়া হিসেবে, দন্তস্বটাকে স হিসেবে, অন্তস্থ জ যেটা আছে এটাকে ইয় হিসেবে উচ্চারণ করা হয়। মনে করেন যদা যদা হি ধর্মস্য আমরা বাংলায় বলে ফেলি, এটা হবে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, এইভাবে। তাই এটা হলো আপনাদের কাজ, যে আপনারা যখনই গীতাটা পড়বেন আপনাদেরকে আমি সবসময় বলবো যে এই গীতাটা আপনারা কালেক্ট করেন। এটা আপনাদের জন্য সবচেয়ে সুবিধা, যে উপরের দিকে এইভাবে মূল সংস্কৃত দেবনাগরী লিপিতে লেখা আছে, নিচে বাংলা লিপিতে বা বাংলা অক্ষরে লেখা আছে, এটা আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। গীতাটা কি সবার কাছে আছে এই গীতা? না,
আচ্ছা আপাতত গীতাটা ওই আপনি বলেছিলেন দাদা গীতাটা নেই কিন্তু অ্যাপটা আছে। ওই অ্যাপটা ডাউনলোড করতে বলেছিলেন, ওটা করেছি। আচ্ছা আচ্ছা, যারা ভারতে আছেন আপনারা আপাতত অ্যাপ থেকেই পড়েন, অ্যাপটা ডাউনলোড করেই পড়েন। আর এই গীতাটা আসলে বর্তমানে স্টক শেষ হয়ে গিয়েছে। যিনি গীতার লেখক তিনি, ওনার সাথে কথা হয়েছে, উনি গীতাটা এই মাসে আবার ছাপানোর জন্য দিয়েছেন। ঠিক আছে, আপনাদের যাদের যাদের গীতা লাগবে আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ওনার সাথে যোগাযোগ করে আপনারা গীতাটা প্রি অর্ডার করে রাখতে পারেন। ওনার কাছে টাকা দিয়ে দিলে বা অর্ডার করে রাখলে উনি আপনাদেরকে গীতাটা দিয়ে পাঠিয়ে দিবে। এই গীতাটা কিন্তু অনেক ভালো একটা গীতা। দাদা বলছি এইটা অর্ডার করার লিংক পাওয়া যাবে? হ্যাঁ, আমি নাম্বার দিয়েছি তো গ্রুপের মধ্যে। যিনি এই গীতাটার লেখক, এই গীতাটা যিনি রাইটার বা এই গীতাটা যিনি লিখেছেন গৌরচন্দ্র বর্মন, ওনার নাম্বার দিয়েছি। ওনার সাথে আপনারা কথা বলবেন। উনি অনেক ভালো একজন মানুষ, অনেক কী বলবো, অনেক মাটির মানুষ বলা যায়। ঠিক আছে, ওনার সাথে আপনারা কথা বলবেন, যোগাযোগ করবেন। আমি নাম্বার আজকে আবার দিয়ে দিব, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, চাইলে প্রি অর্ডার করে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো অন্তস্থ ব এবং বর্গীয় ব কীভাবে বুঝবেন? বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, মনে করেন যে এই যে শ্রী ভগবান, এই যে শ্রী ভগবান নুবাচো আছে না, এটা কি কিভাবে উচ্চারণ করবেন? এই যে অন্তস্থ ব, ভগবান উচ্চারণ হবে, ভগবান। ঠিক আছে, এই যে দন্ত্য নয় নিচে এটা রস্যকার এইভাবে লেখা হয়। ঠিক আছে, আচ্ছা আপনাদেরকে যদি আমি একটা এরকম কোর্স আরম্ভ করি যে দেবনাগরী লিপি শিক্ষা, অর্থাৎ দেবনাগরী লিপিটা আপনাদেরকে শেখাবো, এরকম আকার একারগুলা শেখাবো, অক্ষরগুলা শেখাবো, এটা কি করবেন আপনারা? আপনি ব্যাকরণ কৌমুদিটা ধরে, আচ্ছা আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি ব্যাকরণ কৌমুদিটাকে যদি আমাদের গাইডিং বুক হিসেবে ধরেন, যেখানে অ্যাকচুয়ালি বোঝানো হয় প্রত্যেকটা লজিক দিয়ে যে এখানে এই কারকটা কেন, এই বিভক্তিটা কেন, তাহলে না আলাদা করে মনে রাখতে মানে মুখস্থ করতে হয় না, লজিকটা বুঝলে নিজেই মনে থাকে। তা তো অবশ্যই, এটা হলো সংস্কৃত ভাষা। এটা আপনি যেটা বলছেন কারক বিভক্তি, এটা হলো সংস্কৃত ভাষার কোর্স। এটা আপনাকে সংস্কৃত ভাষার, এটা আলাদা একটা কোর্স। মানে আমি যদি কিন্তু আমি যদি সংস্কৃত ভাষা শিখি, তাহলে তো আমি এটাও চাইবো যে আমি যে প্রত্যেকটা লাইনে ধরুন পড়ছি গীতার, সেখানে কোন কারক, কোন বিভক্তি, কোন সমাসের, তো সেইভাবে পড়লে আমার পক্ষে মেমোরাইজ আলাদা করে করতে হবে না, লজিকটাই বুঝে যাব। হ্যাঁ, আপনারা অর্থই তখন বুঝতে যদি পারবেন। এইভাবে দেন ভালো হয়। আপনারা অর্থই বুঝতে পারবেন। সেটার জন্য আপনাদেরকে সংস্কৃত ভাষার কোর্স করতে হবে, কারক বিভক্তি এগুলোর জন্য। হ্যাঁ, অসুবিধা নেই, আমার এমনি মাধ্যমিকে অ্যাডিশনাল ছিল, তো আমি কিছুটা পারছি, কিন্তু অনেকটাই ভুলে গেছি। বুঝতে পেরেছি, একটু হেল্প হলে ভালোই হয়। সমস্যা নেই, এগুলো আমিও এগুলো শিখছি, সংস্কৃত ভাষাটা এটা আমিও শিখছি। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগবে যদি আপনি শেখান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই লজিকটা বুঝে শিখবো আর তবেই আর কি মুখস্থ করতে হবে না। আমি যেটা বলছি নিজেই মনে থাকে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই যে দেবনাগরী লিপি যেটা আছে, দেবনাগরী লিপিটা আপনারা আপাতত শিখতে পারেন, এগুলো প্র্যাকটিস করতে পারেন। একটা বই আমি বলবো, সেই বইটা আপনারা কালেক্ট করে আপাতত বর্ণগুলো ভালো করে শিখতে পারেন, যেন দেবনাগরী লিপিগুলো আপনারা পড়তে পারেন। ঠিক আছে, বিশেষ করে ভারতে আমি গিয়েছি, ভারতে গেলেও তো বিভিন্ন জায়গায় এরকম হিন্দি লেখা থাকে, তখন আপনারা এগুলো দেখে দেখে পড়তে পারলেন। যারা ভারতে আছেন আপনারা কি এরকম শেখানো হয় স্কুলে হিন্দি ভাষার অক্ষরগুলা, এরকম দেবনাগরী লিপিগুলা? আমরা পড়েছি স্কুলে 7 আর 8 পেয়েছিলাম। 7 8 এর পর মাধ্যমিকে সেরকম ছিল না, উচ্চ মাধ্যমিক আমার তো বললামই হিন্দি ছিল না, আমার মাধ্যমিকে অ্যাডিশনাল আমি নিয়েছিলাম সংস্কৃত, তো ফলে আমি লেটার সবই লিখতে পারি, পড়তেও পারি, হিন্দিও সব লিখতে পারি, পড়তে পারি, কারণ হিন্দি সংস্কৃতের অক্ষর অনেক এক। হ্যাঁ হ্যাঁ, আমি আলাদা করে হিন্দি শিখিনি, আমি সংস্কৃত লেখাটা দিয়ে মাধ্যমিক করার পরে আমি হিন্দি সব পড়তেও পারতাম, লিখতেও পারতাম, কিন্তু বলতে পারি না, গ্রামাটিক্যালি অনেক ভুল হয়। বুঝতে পেরেছি, কিন্তু লেখা অক্ষর সব চিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত আপনারা এই বটা তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপাতত এই বটা বুঝতে পেরেছেন। হ্যাঁ বলুন দাদা। স্যার, আমার একটা ব্যাপারে যে এই গীতাটার নাম আর ওই ওনার লেখকের নাম আর একটু ফোন নাম্বারটা একটু বলবেন, আমি তো নতুন, এই জন্য জানি না কিছু। আজকে ক্লাসের পরে সব দিয়ে দিব। ঠিক আছে, ক্লাসের পরে আমি সব কিছু দিয়ে দিব, গৌরচন্দ্র বর্মন গীতার ছবি সহ ওই লেখকের নাম আমি সব কিছু দিয়ে দিব। ঠিক আছে, ক্লাসের পরে সব পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা অন্তস্থ বটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে অন্তস্থ বইটা আপনারা বুঝেছেন তো সবাই? সমস্যা নেই তো? হিসেবে হবে, তাই তো?
অন্তস্থ বয়ের উচ্চারণ বুঝবো কোনটা বর্গীয় ব, বাংলায় লেখা দেখে কিভাবে বুঝবো? বাংলায় আসলে ওইভাবে বোঝার কোনো সিস্টেম নাই, তবে একটা এইটা শুধু মনে রাখতে পারেন যে যেটার নিচে রফলা এবং রিকার এগুলো থাকবে এটা নিশ্চিতভাবে বর্গীয় ব, এটা শুধু আমি বলতে পারি। ঠিক আছে, আর সবচেয়ে বেস্ট হবে যদি আপনি সংস্কৃত এই অক্ষরগুলো দেখে দেখে যদি আপনি পড়েন। এটা মানে কোনো একটা জায়গায় ব পেয়েছেন, এখন এটা কি অন্তস্থ ব হবে না বর্গীয় ব হবে, এরকম যদি কোনো সন্দেহ থাকে আপনি একটু সংস্কৃত লেখাটা একটু দেখে নেবেন, উপরের সংস্কৃত লেখাটা দেখে নেবেন। সংস্কৃত লেখাটা দেখলে দেখলে আপনি সহজে বুঝে যাবেন। ঠিক আছে, মনে করেন যে এই যে বেদ শব্দটাকে ওয়েদ উচ্চারণ করব। কি? আচ্ছা, যেটা বলছিলাম দাদা জফলার কোনো নিয়ম আছে? জফলা থাকলে সেটা বর্গীয় বা হবে না? আচ্ছা, এটা তো বলেছি ক্লাসে। আচ্ছা, আজকে দেখুন আবার আমি বলে দিচ্ছি। জফলা যাচ্ছে একটু পরে, জফলাতে একটু পরে যাচ্ছি। আচ্ছা, তা দেখুন শ্রেয় হম বুঝতে পেরেছেন তো সবাই? আপনারা এই হয়ের উপরে মাত্রা না থাকলে সেটাকে অ এর মতো উচ্চারণ করতে হয়, সেটা আমি বলেছি। কিন্তু এখন অ এর মতো বলতে পুরোপুরি অ উচ্চারণ করা যাবে না। শ্রেয় হম মনে করেন যে শ্রেয়টা টান দিবেন, একটা টান দিবেন, শ্রেয় হম এইভাবে। অর্থাৎ শ্রেয়টা একটু টান দিয়ে উচ্চারণ করলেই অটা চলে আসে, এটাকে আলাদা করে অ উচ্চারণ করতে হবে না। সেজন্য শ্রেয়হম। গত পিবা, ঠিক আছে। জলে অস্মিন, অনেকে জলে অস্মিন এরকম উচ্চারণ করে আলাদা। অটা পূর্ণরূপে উচ্চারণ করা যাবে না, এটা তো লুপ্ত, এটা হলো লুপ্ত, এটা কিন্তু পূর্ণ অ নয়, এটা কিন্তু লুপ্ত। তাহলে জালে স্মিন একসাথে, বোঝা গেল? আচ্ছা, তারপরে আরেকজনকে একটু জিজ্ঞেস করি। অনুকূল দাস আছেন? অনুকূল দাস, বিপ্লব অধিকারী আনমিউট করবেন, আনমিউট করে কথা বলবেন। হ্যালো, হ্যাঁ, হ্যালো দাদা, নমস্কার। নমস্কার। কে বলছেন? অনুকূল দাস বলছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, অনুকূল দাস। আচ্ছা, আপনি এই 13 নম্বর শব্দটা 13 নম্বর শব্দগুলো উচ্চারণ করেন। 13 নম্বর। আমার মেয়ে, আমার নাম তো অনুকূল দাস, আমার নাম্বারটা আছে যে সেই জন্য অনুশক্তি দাস ও বলবে। আর আজকে প্রথম। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ইন্ডিয়া আসাম থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে। অনুশক্তি দাস, হ্যাঁ বলবে, বলবে। হ্যাঁ বলেন, হ্যাঁ বলো। 13 নম্বর বলছে তো? 13 নম্বর শব্দ। হ্যাঁ বলো। 13 নম্বর শ্রীকৃষ্ণ গোপাল শ্রীমদ্ ভগবদ গীতা। আচ্ছা, ঠিক আছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আচ্ছা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, তা দেখুন আমি একজনকে একটু জিজ্ঞেস করি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমি একজনকে একটু জিজ্ঞেস করি, আর কেউ আছেন? বিপ্লব অধিকারী বলেন। 13 নম্বর শব্দগুলো বলেন। শ্রীকৃষ্ণ গোপাল শ্রীমদ্ ভগবদ গীতা। কি আর বলেন তো? শ্রীকৃষ্ণ। আচ্ছা, তারপরে আচ্ছা, আর গোপাল আর শ্রীমদ্ ভগবদ গীতা। আচ্ছা, তা দেখুন আপনারা কিভাবে উচ্চারণটা হবে দেখুন। আমরা তো শ্রীকৃষ্ণ বলে ফেলি না, শ্রীকৃষ্ণ বলি। তা এটা তো আসলে স নয়, এটা দন্তস্ব, এটা হলো কি তালবস্য, ঠিক না? অর্থাৎ তালবস্য উচ্চারণটা কি স এর মতো হয় থাকে। নিচে একটা রফলা দিলাম, অর্থাৎ র যুক্ত হলো স, আর একটা দীর্ঘইকার দিলাম শ্রী, উচ্চারণটা কি হবে? শ্রী। আমরা তো আসলে শ্রী বলে ফেলি। শ্রী এর উচ্চারণটা কিরকম? দন্তস্বর উচ্চারণ হলো স এর নিচে র, তারপরে দীর্ঘইকার শ্রী, এটা হলো শ্রী। কিন্তু এটা তো শ্রী, তো এটা উচ্চারণ হবে না, এটা তো তালবস্য দিয়ে উচ্চারণ লেখা হয়েছে। তাহলে উচ্চারণটা হবে শ্রী, তালবস্য উচ্চারণ হলো স, নিচে র, দীর্ঘইকার শ্রী। উচ্চারণটা কি হবে? শ্রীকৃষ্ণা, না মূর্ধন্য, শ্রীকৃষ্ণা।
অর্থাৎ আপনার জিহ্বাটা মূর্ধা অর্থাৎ উপরে তালুর সাথে যুক্ত স্পর্শ করবে। শ্রীকৃষ্ণা, শ্রীকৃষ্ণা, শ্রীকৃষ্ণ শ্রী, শ্রী উচ্চারণ হবে, শ্রী। শ্রীমৎ ভগবত গীতা। আচ্ছা, শ্রীকৃষ্ণ, ঠিক আছে। তারপর দেখুন গোপাল, গোপাল, গ একার আকার, ঠিক আছে, গ একার আকার অর্থাৎ ওকার আছে, তাহলে গোপাল, গোপাল। আমরা তো গোপাল বলে ফেলি, আমরা তো আসলে গয়ের সুকার দিয়ে উচ্চারণ করে ফেলি। আমরা উচ্চারণ কি করি? গোপাল। আমরা উচ্চারণ কি করি? গোপাল। এটা গোপাল হবে না তো। গোপাল হলে তো গয়ের রস্যকার থাকতো, কিন্তু এটা তো রস্যকার নয়, এটা হলো ওকার, তাহলে গোপাল। উচ্চারণ কি হবে? গোপাল। তারপরে এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, সবসময় মনে রাখবেন, এই শ্রীমদ্ ভগবদ গীতাটাকে যদি আমরা ভেঙে ভেঙে স্পষ্ট করে উচ্চারণ করতে চাই, অর্থাৎ এখানে দেখুন দয়ের নিচে একটা ভ আছে, একটা যুক্তবর্ণ আছে, দয়ে ভয়টাকে আলাদা করি, অর্থাৎ শ্রী মদ, শ্রীমদ হলো না, অর্থাৎ যুক্তবর্ণ ভাঙলে কিন্তু এইভাবে হসন্ত চলে আসে অক্ষরের নিচে। তারপরে ভগবদ, ভগবদ, তারপরে গীতা, ঠিক না? ভগবদ গীতা। আচ্ছা, তা দেখুন এই যে দয়ের নিচে হসন্ত, সবসময় রাখবেন তয়ের নিচে যে হসন্ত থাকে, দয়ের নিচে হসন্ত থাকলে সেটাকে হসন্তত হিসেবে উচ্চারণ করা হয়, তৎ, অর্থাৎ শ্রীমৎ। অর্থাৎ দয়ের নিচে যদি হসন্ত থাকে সেটাকে তৎ হসন্তত হিসেবে উচ্চারণ করা হবে। তয়ের নিচে যদি হসন্ত থাকে সেটাকে তৎ অর্থাৎ হসন্তত হিসেবে উচ্চারণ করা হয়, হসন্তত বলা হয় এটাকে। এক একজন এক একটা বলে থাকে, আমি হসন্তত বলি। তা এইটা উচ্চারণ করবেন, অর্থাৎ মনে করেন যে শ্রীমৎ উচ্চারণ হবে শ্রীমৎ। দয়ের নিচে হসন্ত আছে, এটাকে কিভাবে উচ্চারণ করব? উচ্চারণ করব মত, শ্রীমৎ, শ্রীমৎ, ঠিক আছে, শ্রীমৎ। তারপরে ভগবত, ভগ আর ব আছে যেহেতু, বয়ের উচ্চারণটা ওয়া হিসাবে, ভগবত, ভগবত, ভগবত উচ্চারণ হবে। শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভগবত গীতা। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে দয় ভয় আছে, এখানে দয়ের নিচে অসন্ত, এই যে গ, দ এবং গ একসাথে যুক্তবর্ণ হিসেবে আছে। মনে করেন যে দয়ের নিচে ভ, এখন এই যুক্তবর্ণটাকে যদি আমি ভেঙে লিখি, তাহলে হসন্ত যুক্ত একটা দ পাবো আর সাথে একটা ভ পাবো, আর এই হসন্তযুক্ত দটাকে তৎ হিসেবে উচ্চারণ করা হয়ে থাকে। তাহলে শ্রীমৎ ভগবত, ভগবত গীতা, শ্রীমৎ ভগবত গীতা। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, শ্রীকৃষ্ণা, শ্রী উচ্চারণটা হবে শ্রী। আপনারা শ্রী বলে ফেলেন, অনেকে শ্রী বলেন, শ্রী হবে না, এটা শ্রী, শ্রী, শ্রীমৎ, শ্রীমৎ উচ্চারণ হবে শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভগবত গীতা, ঠিক আছে? শ্রীমৎ ভগবত গীতা, এটা যখন আমরা উচ্চারণ করব তখন শ্রীমৎ ভগবত গীতা উচ্চারণ করব, কারণ আমরা জানি কি দয়ের নিচে হসন্ত থাকলে সেটা সংস্কৃত ভাষায় ততের মতো উচ্চারণ হয়। বাংলায় শ্রীমদ্ ভগবত গীতা, বাংলায় যখন উচ্চারণ করব তখন শ্রীমদ্ ভগবত গীতা, বাংলা ভাষায়, বাংলা ভাষায় শ্রীমদ্, বাংলা ভাষায় তো দন্ত শ্রীমদ্ বলা হয়ে থাকে, কিন্তু বাংলা ভাষায় উচ্চারণটা কীরকম? শ্রীমদ্ ভগবত গীতা। কিন্তু সংস্কৃত ভাষায় শ্রীমৎ উচ্চারণ হবে, কারণ সংস্কৃত ভাষায় দয় নিচে অসন্ত থাকলে সেটা ততের মতো উচ্চারণ হয়। শ্রীমৎ, শ্রীমৎ ভগবত গীতা। বুঝা গেল? ভগবতটা একটু লিখে দেখাবেন, ভগবতটা। ভগ আর বটা আছে না, বটাকে ওয়া হিসেবে উচ্চারণ করবেন, ভগবত, ভগবত, শ্রীমৎ ভগবত গীতা, গীতা, ঠিক আছে? ঠিক আছে স্যার। তারপরে দেখুন, তারপরে আরেকজনকে জিজ্ঞেস করি। আচ্ছা, সবাইকে, এখন তো অনেক আছেন, সবাইকে ধরানো সম্ভব হবে কিনা ক্লাসের মধ্যে? জ্যোতি শর্মা, জ্যোতি শর্মা আছেন? জয়শ্রী শর্মা, জ্যোতি শর্মা। হ্যাঁ, জ্যোতি শর্মা।
আপনি বলেন, আপনি বলেন যে এটা কি, এটা কি উচ্চারণ হবে? যোগাযোগ। আচ্ছা, যোগা যোগ। এখন দেখুন, সংস্কৃত ভাষায় যখন আমরা উচ্চারণ করব তখন হসন্তের ব্যবহার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হসন্ত, এই যে এই গয়ের নিচে কি হসন্ত আছে? হসন্ত নেই। অর্থাৎ এই যে যোগাযোগ আছে না, যোগাযোগ, গয়ের নিচে কিন্তু হসন্ত নেই। হসন্ত যদি থাকতো তাহলে উচ্চারণ হতো যোগাযোগ বা যোগাযোগ, যোগাযোগ উচ্চারণ হতো। কিন্তু এখানে হসন্ত তো নেই, তাই হসন্ত না থাকলে উচ্চারণ কি হবে বলেন তো এখন আবার? যোগাযোগ। হ্যাঁ, যোগা যোগা। অর্থাৎ সংস্কৃত ভাষায় এই অন্তস্থ এর ব্যবহারটা, এই হসন্ত এর ব্যবহারটা খুবই ইম্পর্ট্যান্ট। মনে করেন যে অভ্যাস, উচ্চারণ হবে অভ্যাস। আমরা তো বাংলায় অভ্যাস বলে ফেলি, অর্থাৎ দন্তস্বয়ের নিচে হসন্ত উচ্চারণ করে ফেলি, কিন্তু এখানে তো হসন্ত দেওয়া নেই। সুতরাং সংস্কৃত ভাষায় প্রত্যেকটা হসন্ত না থাকলে প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করতে হবে। আর যদি হসন্ত থাকে তাহলে একসাথে। মনে করেন যে এখানে হসন্ত যদি থাকতো তাহলে যোগাযোগ, যোগাযোগ। আর যদি হসন্ত যেহেতু নেই এখানে, তাহলে যোগাযোগ। সবাই বুঝতে পেরেছেন? যোগা যোগা হ্যাঁ, যোগাযোগ। স্যার। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ। কেন যোগাযোগ হলো? কারণ গয়ের নিচে হসন্ত নেই। যদি গয়ের নিচে হসন্ত থাকতো, এরকম একটা টান থাকতো, দাগ থাকতো, তাহলে যোগাযোগ উচ্চারণ হতো, যোগাযোগ উচ্চারণ হতো, যোগাযোগ। ঠিক আছে, বাংলায় যোগাযোগ আর সংস্কৃতে যোগাযোগ, যোগাযোগ। তারপরে তারপরে কেউ বলুন, কে বলবেন? বিনয় আছেন? বিনয়? হ্যাঁ আছি স্যার। আচ্ছা, আপনি বলুন, এই দুটা বলুন, 14, 14, 15 এগুলা বলুন। 14 বিজ্ঞান আর জ্ঞানী। আপনি বলে দিন, হবে না আমার আজকে। না, বলুন বাংলায়, আপনি বলুন, যা পারেন বলুন, বাংলাতেই বলুন। আমি তো না, বিজ্ঞান আর জ্ঞানী এই তো আছে পরপর দুটো, আচ্ছা কিন্তু আমি আলাদা করতে পারিনি। আচ্ছা, বিজ্ঞানটাকে উচ্চারণটা বিজ্ঞান, 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 অর্থাৎ গ এবং ইয় উচ্চারণটা আসবে। গ এবং ইয় এই দুইটা শব্দকে একসাথে উচ্চারণ করলে যে উচ্চারণটা আসে, বিজ্ঞান, জ্ঞানী, বিজ্ঞান, জ্ঞানী। ঠিক আছে, অর্থাৎ নিয় থাকায় ইয় উচ্চারণটা আসবে। নিয় আছে এখানে, কিন্তু নিয়, ইয়, ইয়টা থাকায় কি ইয় উচ্চারণটা আসবে। বিজ্ঞান, বি, ব, বর্গীয় অন্তস্থ ব, বিজ্ঞান, জ্ঞানী, বিজ্ঞান, জ্ঞানী। তারপর দেখুন ব্যবস্থা, আমরা তো বাংলায় ব্যবস্থা বলি, সংস্কৃতে উচ্চারণ কি হবে? রামাভক্ত, রামাভক্ত আছেন? হ্যাঁ আগে তারপর আছে। হ্যাঁ, আপনি বলেন এই ব্যবস্থার সংস্কৃত উচ্চারণ কি হবে? ব্যবস্থা। কি উচ্চারণ হবে? জফলা আছে তো, উচ্চারণ কি হবে? ব্যবস্থা। আচ্ছা, অন্য কেউ বলেন দেখি, আর কে আছেন? বিঅবস্থা, বিঅবস্থা। হ্যাঁ, পারমিতা দেব, উচ্চারণ কি হবে? হ্যাঁ, বিঅবস্থা, বিঅবস্থা, বিঅবস্থা। বিঅবস্থা। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তারপরে এটা বলেন, কোথায় গেল? না মানে বিঅবস্থা মানে সটাকে স এর মতো বলছি। হ্যাঁ, স্থা না, বিঅবস্থা। মানে হ্যাঁ, আর এই জফলা, বিঅবস্থা। জফলা থাকায় বা এটা উচ্চারণ করেন তো, 5 নম্বরটা উচ্চারণ করেন তো, 5 নম্বর। অভ্যাস, অভ্যাস। হ্যাঁ অভ্যাস। হ্যাঁ, এখন এখন অভ্যাস, অভ্যাস এরকম এরকম উচ্চারণ করলে হবে না, একসাথে অভ্যাস, 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 অভ্যাস একসাথে। আর অনেকে আছেন আপনারা একটু সময় নিয়ে অভ্যাস এইভাবে উচ্চারণ করেন, অভ্যাস হবে না। এখানে তো আপনারা অভ্যাস আলাদা আলাদাও করে ফেলেন, আলাদা আলাদা করলে হবে না। অভ্যাস এরকম করলে হবে না, উচ্চারণ হবে অভ্যাস, একসাথে অভ্যাস, অভ্যাস, ব্যবস্থা, ব্যবস্থা, অভ্যাস, ব্যবস্থা। তারপরে ওয়ারেণ্য, ওয়ারেণ্য, এই যে 19 নম্বর,
19 নম্বর হলো বরেণ্য লেখা না, উচ্চারণটা হবে ওয়ারেণ্য। ওয়ারেণ্য, আচ্ছা, অর্থাৎ মূর্ধন্যের সাথে জফলা আছে, মূর্ধন্যের সাথে জফলা থাকায় ওয়ারেণ্য। তারপরে দেওয়াস্য, দেওয়াস্য দন্তস্বয়ের সাথে জফলা, জফলা থাকায় ইয় উচ্চারণটা আসবে দেওয়াস্য, দেওয়াস্য। বুঝা গেল? দেওয়াস্য উচ্চারণ হবে, দেওয়াস্য, অর্থাৎ দন্তস্বয়ের সাথে জফলা থাকায় সিয়া, সিয়া, দেওয়াস্য, দেবাস ইয়া, দেবাস ইয়া, দেবাস ইয়া, দেবাস ইয়া, একসাথে দেবাস ইয়, ইয় উচ্চারণটা আসবে দেবাসিয়া, দেবাসিয়া। তারপরে দেখুন এটা উচ্চারণ কি হবে? 17 নম্বর, 17 নম্বর কে বলবেন? यादव यादव আচ্ছা, यादव ইয়াদব, यादव यशोदा হ্যাঁ যশোদা, यादव যশোদা কালো বস্তু আছে, যশোদা আর যাদব, যাদব ব অন্তস্থ ব আছে, অন্তস্থ ব যেহেতু যাদব, যাদব। सर्व सकल सवाई, सर्व सकल सवाई, सकल, सकल হবে না, উচ্চারণ হবে সকল। সংস্কৃত ভাষায় তো অন্তস্থ ব এর ব্যবহার আছে, হর্ষত্বের ব্যবহার আছে, তাহলে সকল, সর্ব, সকল, সবাই, এইভাবে উচ্চারণ। আচ্ছা আচ্ছা, আমাদের এখন মনে হয় লিঙ্কটা চলে যাবে, ঠিক আছে, লিঙ্কটা মনে হয় এখন হয়ে যাবে। আমি আবার নতুন লিঙ্ক দিচ্ছি, আপনার লিঙ্কে ক্লিক করে আবার লিঙ্কে জয়েন করবেন, ঠিক আছে? হবে স্বাজন, স্বাজন, অর্থাৎ দন্তস্বয়ের নিচে কি আছে? বফলা আছে, বফলা থাকলে কি রস্যকার আসে, অন্তস্থ আছে আসে, অর্থাৎ দন্তস্বয়ের নিচে বফলা আছে, উচ্চারণ হবে সুয়, উচ্চারণ হবে সুয়, তাহলে স্বাজন, দন্তস্বয়ের নিচে বফলা আছে, উচ্চারণ হবে সুয়, তাহলে স্বভাব, 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 উচ্চারণ হবে স্বভাব। তারপরে দেখুন এই যে এটার উচ্চারণ কি হবে তাহলে? 23 নম্বরটা উচ্চারণ করেন তো, 23 নম্বরটা উচ্চারণ করেন তো। বরং থেকে বলুন, তিনটা কেটে যাচ্ছে। স্বভাব উচ্চারণ হবে, বেফলা থাকলে ওর শোকার আসে, অন্তস্থ আসে। আচ্ছা, আর কেউ? সেতু নন্দী বলেন, সেতু নন্দী আছেন? সেতু নন্দী, রীতারানী দাস, রীতারানী দাস, জি আগে আচ্ছা, জিটি যেন না আসে, আগে যেন আসে। আচ্ছা, আপনি বলেন 23 নম্বরটা বলেন, 23 নম্বর বলেন, উচ্চারণ কি হবে? শব্দগুলো এটা উচ্চারণ দিও তিও। আচ্ছা, তো এটা এটা বলেন, এটা কি উচ্চারণ? তুয়াক না, আচ্ছা আচ্ছা, তুয়া হবে না, উচ্চারণ হবে তুয়া, তুয়া, তুয়াক, তুয়াক, আচ্ছা, তুয়া ক, তুয়াক, ঠিক না? অর্থাৎ তুয়া উচ্চারণটা হবে তয় নিচে বফলা থাকায়। দেখুন দয়ের নিচে বফলা আছে, তাহলে দুও উচ্চারণ হবে, দুও উচ্চারণ। আর এই যে দয়ের নিচে, দয়ের সাথে যে রস্যইকারটা আছে, এই রস্যইকারটা কোন জায়গায় যুক্ত হবে? দয়ের নিচে যেহেতু একটা কার চিহ্ন যুক্ত হয়ে গেছে, অর্থাৎ রস্যকার, দয়ের নিচে রস্যকার যুক্ত হয়ে গেছে, মানে একটা কার চিহ্ন অলরেডি চলে এসছে, সুতরাং দয়ের সাথে আর কোনো কার চিহ্ন দেওয়া যাবে না, সুতরাং দয়ের সামনে যে রস্যইকারটা ছিল সেটা অন্তস্থ এর সামনে চলে আসবে, তাহলে উচ্চারণটা হবে দ্বিতীয়, উচ্চারণ হবে দ্বিতীয়, ঠিক আছে? বাংলায় বললে দ্বিতীয়, কিন্তু সংস্কৃত উচ্চারণ করলে দ্বিতীয়, দ্বিতীয়, একসাথে দুই, একসাথে উচ্চারণ হবে দুই, দুই, ঠিক আছে? দ্বিতীয়, দুই, ঠিক আছে? অনেকে দুই একসাথে আলাদা আলাদা উচ্চারণ করে, এরকম হবে না, দুই আলাদা আলাদা উচ্চারণ করলে হবে না, একসাথে উচ্চারণ করতে হবে, দুই, দ্বিতীয়। তারপর দেবাস্য, ওয়ারেণ্য, ওয়ারেণ্য, ঠিক আছে? ওয়ারেণ্য। আচ্ছা, তারপরে তারপরে একটা জিনিসের উচ্চারণ দেখাই, ওই যে মূর্ধন্য এবং দন্তন্বয়ের উচ্চারণটা, ঠিক আছে? এই 35 নম্বরটা উচ্চারণ করেন তো, 35 নম্বর, এই দুইটা নারায়ণ উচ্চারণ করেন, কি উচ্চারণ হবে? প্রথমটার উচ্চারণ কি হবে, পরেরটার উচ্চারণ কি হবে? নারায়ণ, নারায়ণ হয়নি, এটা হসন্ত তো নেই। আচ্ছা, এখানে দেখুন, নারায়ণ,
দেখুন এখানে এটা হলো মূর্ধন্য, এটা হলো দন্তন্য। একটা মূর্ধন্য দিয়ে আছে, দন্তন্য দিয়ে আছে। মূর্ধন্যের উচ্চারণটা কি? মূর্ধা দিয়ে, ঠিক আছে? মুখের উপরের দিকের অংশে জিহ্বাটা লাগবে। নারায়ণা, নারায়ণা, না না, ঠিক আছে? মূর্ধন্যের উচ্চারণটা হলো মূর্ধা দিয়ে, অর্থাৎ নারায়ণা। আর দন্তন্যের উচ্চারণটা হলো দাঁতের মধ্যে জিহ্বাটা লাগবে। নারায়ণ, নারায়ণা, ঠিক আছে? নারায়ণ, এটা হলো দন্তন্য। দন্ত অর্থাৎ দাঁত ব্যবহৃত হবে, বাতাসটা দাঁতের মধ্যে এসে ধাক্কা লাগবে বাতাস। তাহলে নারায়ণ আর নারায়ণা, নারায়ণা, নারায়ণ। দন্তন্য থাকলে নারায়ণ, আর মূর্ধন্য থাকলে নারায়ণা, নারায়ণা। বোঝা গেল মূর্ধন্য এবং দন্তন্য এর মধ্যে পার্থক্য? বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে এই দুটো শব্দ উচ্চারণ করেন তো, এই দুটো শব্দ উচ্চারণ করেন। আচ্ছা, অন্য কেউ, অন্য কেউ, অন্য কেউ? পার্থবর্মন, পার্থবর্মন আছেন? আচ্ছা, আপনি উচ্চারণ করেন, এটা উচ্চারণ করেন, 31 নম্বর, 31 নম্বরটা উচ্চারণ করেন। 31 নম্বর আছে রিনদু। আচ্ছা, সংস্কৃত যেহেতু হসন্ত নেই, হসন্তের ব্যবহার। হ্যাঁ, বিনোদু। আর প্রথম পরেরটা? আচ্ছা, পরেরটা হলো বিন্দু, বিন্দু, বিন্দু। আর এটা হলো রিনদু, বিন্দু। আচ্ছা, এটা লেখা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ আমরা হসন্তের ব্যবহারটা বুঝলাম। অর্থাৎ এখানে প্রত্যেকটা শব্দ রিনদু, বিন্দু, অর্থাৎ আলাদা আলাদা। ওই 30 নম্বরটা করেন তো, 30 নম্বরটা উচ্চারণ করেন। 30। আহম, 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 আহম। হ্যাঁ, একটা হলো অহম, প্রথমটা হলো অহম, আর পরেরটা হলো অহম, কারণ অসন্ত আছে। হ্যাঁ, প্রথমটা হলো অহম, পরেরটা হলো অহম। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হয়েছে। আচ্ছা, তারপরে, আচ্ছা তারপরে দেখি এখানে ছোট কে আছে? ছোটোর মধ্যে ভার্সিটির কেউ আছে? ভার্সিটি লেভেলের, ভার্সিটি ইন্টারমিডিয়েটের কেউ আছে? আচ্ছা, টুম্পা মণ্ডল, টুম্পা মণ্ডলকে জিজ্ঞেস করেছি আগে। আচ্ছা, মিন্টু চন্দ্র, মিন্টু চন্দ্র বলেন। আচ্ছা, 1 মিনিট আকাশ, একটা জিনিস একটু বলি। এখানে সিরিয়াল নাম্বার 26-এর পরে না 28 আছে, তো তো টোটালটা 35 না, তাহলে 34 আসছে, ওটা একটু বলে দিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে 26-এর পর 28 চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তা আচ্ছা, আপনি বলেন, পারমিতা দেব, আপনি বলেন, আপনি বলেন, এই যে কোনটা বল? 25 নম্বরটা বলেন। পঁচিশ নম্বর। রাহু এটা বেহা। রাহু হবে, হবে। পরে আছে বিসর্গ, যদি বাক্যের শেষে থাকে তাহলে পূর্ণ হ। হ্যাঁ, পূর্ণ হ। আর আগের অক্ষরের সাথে কার চিহ্নটা যুক্ত হবে না? আগের অক্ষরের কার চিহ্ন, সেটা যদি বলেছিলেন মাঝখানে থাকে। না না, এখানে তো কোনো লাইন নেই, এখানে তো প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা, ঠিক আছে? এটা তো লাইনের বিষয় নেই। আচ্ছা, তাহলে একটু বলে দিন। হ্যাঁ, তাহলে একটু বলে দিন। বলে দিন তাহলে। রাহু হু, কারণ আগের অক্ষরের কার চিহ্নটা যুক্ত হবে। রাহু হু, হে তবে হে, হে তবে আচ্ছা, হে, কারণ আগের অক্ষরের কার চিহ্নটা যুক্ত হবে, আগের অক্ষরের কার চিহ্ন যুক্ত হবে। এই দেখুন, রক্ষাহা, রক্ষাহা, দেওয়াহা, দেওয়াহা, ঠিক আছে? তারপরে দেখুন লাইনের মাঝখানে যদি থাকে, আচ্ছা এটা যদি বুঝে থাকেন তাহলে এটা বলেন, 26 নম্বরটা বলেন। মম নামহ আকাশহ। নামহ হবে? নামহ তো হবে না, কারণ লাইনের মাঝখানে বিসর্গ আছে। হ্যাঁ, মম নামহ আকাশহ, অর্থাৎ হ্যাঁ, এখানে একটা লাইন আমি লিখলাম,
লাইনের মাঝখানে কি বিসর্গ আছে, সুতরাং নামঃ। আর এই ক্ষেত্রে লাইনের একদম শেষে বিসর্গ আছে, তাহলে আকাশঃ, আকাশঃ। মম নামঃ আকাশঃ, আমার নাম আকাশ। ঠিক আছে। আচ্ছা, আজকে এতটুকুই থাক। আপনাদেরকে যতটুকু দেখিয়েছি এগুলো আপনারা প্র্যাকটিস করেন। এই ক্লাসটা রেকর্ড হয়েছে, রেকর্ডটা ভিডিওগুলো ভালো করে দেখেন। আগামী দিন আবার প্র্যাকটিস করাবো, এই শব্দগুলোই আবার প্র্যাকটিস করাবো। এগুলো আগামী দিন প্র্যাকটিস করলে আশা করি ঠিক হবে। যাদেরকে ধরাইনি আগামী দিন ক্লাসে আপনাদেরকে বাকিদেরকে ধরাবো। আর এই যে গীতা পাঠের নিয়মের এইগুলো একটু নোট করবেন। গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম নিয়ে আমি এই যে স্লাইডগুলো দিয়েছি, এগুলো নোট করবেন। হ্যাঁ, ঠিক আছে। আমি এইটা একটু জিজ্ঞেস করছিলাম, আপনি যে দিয়েছিলেন না ওই এখানে যে চারটে ওই তার মধ্যে ওই কৃষ্ণ নাম আর কৃষ্ণ প্রণাম আর রাধা প্রণামটা শীট নাম্বার 4-এ পেয়েছি, কিন্তু এই পাপের ক্ষমা প্রার্থনা বা বেদের শান্তি মন্ত্র ভিডিও পাঠ দিব, ওটা কোন নম্বর পাতায় একটু ভিডিও বলে দিব দিলে ভালো হয়। এটার ভিডিও দিব, ভিডিও হ্যাঁ। আছে, এগুলো ভিডিও রেডি করা আছে, ও ভিডিওগুলো আচ্ছা দিয়ে দিব, এগুলো ভিডিও দিয়ে দিব, দেখবেন এই এগুলো। দুটো পেয়েছি, ওই শীট নম্বর 4-এরটাই তো ওই দুটো। হ্যাঁ 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 হ্যাঁ। আর বাকিটা পাইনি আর কি, তাই একটু জেনে নিলাম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচমন মন্ত্রটা একটু একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা যখন দাদার সাথে কথা বলবেন বা যে কারোর সাথে, শুধু আমার সাথে না, যে কারোর সাথে কথা বলেই নমস্কার দিয়ে কথা বলা আরম্ভ করবেন। ঠিক আছে, নমস্কার দেবেন। আর আরেকটা জিনিস হলো, আপনারা যেহেতু এখানে আপনারা বেশিরভাগই কিন্তু আমার থেকে এখানে বয়সে বড়। ঠিক আছে, এখানে যারাই আছেন বেশিরভাগই যেহেতু আমার থেকে বয়সে বড়। ঠিক আছে, আপনারা আমাকে নাম ধরে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আমাকে নাম ধরে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেহেতু এই ক্ষেত্রে গীতা ক্লাসের মধ্যে, বা যেহেতু আপনারা আমার কাছে গীতা শিখছেন, এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের কি শিক্ষাগুরু। আমাদের 5 জন গুরু আছেন, মাতা, পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা, শিক্ষাদাতা, দীক্ষাদাতা। যেহেতু আমি বর্তমানে আপনাদের শিক্ষাদাতা হিসেবে আছি, সেহেতু আপনারা অবশ্যই সেই শিক্ষকের সেই পদটাকে, সেই স্থানটাকে সম্মান জানাবেন। সেজন্য সম্মান জানিয়ে দাদা বলে ডাকতে পারেন, আকাশ দাদা বলে ডাকতে পারেন। সরাসরি এরকম নাম ধরে ডাকলে মানে সেই স্থানটার একটা অবমাননা হয়। বোঝা গেল? ক্লাসের বাইরে আপনারা আমাকে, যেহেতু আপনারা আমার থেকে অনেক বড় বয়সে, আপনারা যেহেতু আমার থেকে বড় বয়সে, আপনারা আকাশ বলে ডাকবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ক্লাসের মধ্যে বা অনেক সময় আছে অনেকে আমার থেকে অনেক বড় বড় অনেকে আছেন, বেশিরভাগই দেখেছি এখানে দাদা বলে ডাকে বা আকাশ দাদা বলে ডাকে। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনাকে আজকে গুরু বলা যাবে না? সিট নাম্বার গুরু বলা যাবে না, এমনি আকাশ এমনি ক্লাসের মধ্যে এমনি দাদা বলেই ডাকেন, সমস্যা নেই। ক্লাসের মধ্যে দাদা বলেই ডাকেন, সমস্যা নেই। মানে আমি যেটা বলছিলাম যে বাইরে আকাশ বলেই ডাকেন, কোনো সমস্যা নেই। যেহেতু আপনারা আমার থেকে বড়, নাম ধরে ডাকতে পারেন, সমস্যা নেই। তবে অবশ্যই যেহেতু ক্লাসের মধ্যে আছেন, সেহেতু এই ক্ষেত্রে আপনি আপনার টিচারকে নাম ধরে ডাকছেন, এটা একটা মানে স্থানের কিন্তু একটা মানে সম্মানের বিষয় আছে। আপনি এই ক্ষেত্রে আপনার মানে টিচারকে নাম ধরে ডাকছেন, মানে ক্লাসের মধ্যে এখন নাম না ধরে ডাকাটাই ভালো আর কি। যেহেতু আপনার এই স্থানটাকে আসলে সম্মান জানানো উচিত, মানে টিচারের স্থানটাকে সম্মান জানানো উচিত। ঠিক আছে দাদা আমার ভুলের জন্য ক্ষমা চাইছি, এই ভুল আর হবে না কখনো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। আমি এটাই বলছি যে মানে মানে শিক্ষকের স্থানটাকে আমরা যেন সবাই সম্মান দিই। এখন আমরা তো পৃথিবীতে যে কারোর কাছ থেকে, একটা পিঁপড়ার কাছ থেকেও শেখার আছে আমাদের। সেটা আমাদের হচ্ছে বড় হোক বা ছোট হোক বয়সে, যে কারোর কাছ থেকে আমরা শিখতে পারি। তবে যার কাছ থেকে শিখছি সেই মুহূর্তে সে তো আমার কি, সে আমার গুরু, সে আমার টিচার, শিক্ষক। সেজন্য শিক্ষকের সম্মানটা যেন আমরা, বা শিক্ষকের সেই স্থানটাকে যেন আমরা সবসময় রেসপেক্ট করি, এটাই, আর কিছু না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই অবশ্যই, এবং সবসময় কথা যখন আপনারা বলবেন, অনেক সময় মেসেজে আপনারা কথা বলেন, অবশ্যই নমস্কার দিয়ে কথা বলবেন। আমি দেখবেন সবসময় কিন্তু নমস্কার দিই, সেটা আপনি যেই হোক, আমার থেকে ছোট হোক বড় হোক, আমি সবসময় নমস্কার দিয়েই কথা বলি। সেজন্য আপনারাও সবসময় নমস্কার দিয়ে, আপনাদের ছোট যারা আছে তাদের সাথে নমস্কার দিয়ে কথা বলবেন। বড় হলেও তো অবশ্যই নমস্কার দেবেন। ছোটরা যদি হয়, আপনি দরকার হলে আগে নমস্কার দেবেন, এতে করে সে আপনার কাছ থেকে শিখবে যে আমার গুরুজন হয়ে সে আমাকে নমস্কার দিচ্ছে আগে আগে, সুতরাং আমাকে তো অবশ্যই তাকে নমস্কার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। আমার একটা ব্যাচ আরম্ভ হবে এখন, আরেকটা ব্যাচের ক্লাস আরম্ভ হয়ে যাবে, একটু পরেই। সেজন্য আর কি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর আগামী শুক্রবারে আশা করি একটা বিশেষ মডেল দিয়ে আমরা ক্লাস নিতে পারবো। নমস্কার দাদা। আচ্ছা ঠিক আছে, নমস্কার দাদা, জয় গীতা। নমস্কার, জয়, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, জয় গীতা। জয় গীতা, নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, জয় গীতা।